বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আজকে আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রীদের। আজকের কোর্স পেপারের নাম হচ্ছে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম চীনের বিপ্লবী আন্দোলন নিয়ে, অর্থাৎ চীনের 1911 সালে যে বিপ্লবটা হয়েছিল এবং তার ব্যর্থতার কারণগুলো নিয়ে আলোচনা করেছি আমরা, এবং এটার তাৎপর্য বা প্রভাব সম্পর্কে আলোচনা করতে যেয়ে আমরা তোমাদের সাথে বলেছিলাম যে কোনো বিপ্লব কিন্তু ব্যর্থ হয়ে যায় না, এর একটা সুদূর প্রসারী প্রভাব থেকেই যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে চীনের জনগণের স্বতন্ত্র জাতিসত্তার উত্থান, বিদেশি আগ্রাসন থেকে বের হয়ে এসে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা বিপ্লবের মন মানসিকতা, তাদের মধ্যে যে বৈপ্লবিক মন মানসিকতার জন্ম হয়েছিল তারই সূত্র ধরে তারা গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ পাড়ি দিয়ে সমাজতান্ত্রিক বিপ্লবের যুগে প্রবেশ করে, যার পথ প্রদর্শক হিসেবে মাও সেতুংয়ের নাম আমরা উল্লেখ করতে পারি। বিশ্বের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে মাও সেতুংয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আজকে মাওবাদ অর্থাৎ মাও সেতুংয়ের আন্দোলন বা সমাজতন্ত্রের বিকাশে মাওবাদের অবদান আমরা আলোচনা করব। মাওবাদ সম্পর্কে আলোচনা করতে যেয়ে আমরা প্রথমে একটু মাও সেতুং সম্পর্কে আলোচনা করি, তার পরিচয়টা তুলে ধরার চেষ্টা করছি। 1893 সালে হুনান প্রদেশের এক সচ্ছল কৃষক পরিবারে মাও সেতুংয়ের জন্ম। কিশোরে তিনি দেশের মুক্তির কথা ভেবেছিলেন। পিকিং বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ও গ্রন্থাগারী লি তা চাও তাকে মার্ক্সবাদে দীক্ষা দেন। 1921 সালে সাংহাই শহরে কমিউনিস্ট পার্টি গঠিত হলে তিনি হুনান প্রদেশে প্রতিনিধিত্ব করেন। মাও সেতুং একাধারে বিপ্লবী, রাষ্ট্রনেতা, সংগঠক, দার্শনিক ও কবি। তিনি তার দর্শন এবং তাত্ত্বিক বিশ্লেষণ বহু প্রণীত গ্রন্থের মধ্যে তুলে ধরেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে অন কন্ট্রাডিকশন, অন প্র্যাকটিস, নিউ ডেমোক্রেসি, অ্যানালাইসিস of classes in Chinese society, on the tactics of fighting Japanese imperialism, strategic problems in China's revolutionary war ইত্যাদি। তো আসো আজকে আমরা মাও সেতুংয়ের অবদানটা তুলে ধরি। চীনে মাও সেতুং এর নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। প্রথমত মাও সেতুং ছিলেন একজন মার্ক্সবাদী দার্শনিক। তোমরা নিশ্চয়ই মার্ক্সের নাম শুনেছ, মার্ক্সবাদ সম্পর্কে তোমরা জানো, তাই না? অর্থাৎ মার্ক্স অ্যাঙ্গেলস সমন্বয়ে যে মার্ক্সবাদী অর্থাৎ যে সমাজতান্ত্রিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রণয়ন করেন, তারই ভাবধারায় মাও সেতুং সমাজতন্ত্রের ক্ষেত্রে কী অবদান রেখেছেন সেটা সম্পর্কে যেহেতু আমরা আলোচনা করব, তা সে সম্পর্কে আলোচনা করার আগে আমরা মার্ক্সবাদ কী সেটা আমরা উল্লেখ করলাম যে মার্ক্সবাদ সম্পর্কে তোমাদের আধুনিক রাষ্ট্রচিন্তায় পড়ানো হয়েছে। তো মার্ক্সবাদী দর্শনের উপরে ভিত্তি করেই তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাই সমাজতন্ত্রের বিকাশে তার অবদানকে দুটি দিক থেকে আমরা আলোচনা করতে পারি। প্রথমত হচ্ছে যে মার্ক্সবাদী দার্শনিক। মাও সেতুং মার্ক্সবাদী, কেননা তার সমস্ত চিন্তা চেতনার ভিত্তি ও আদর্শ হচ্ছে মার্ক্সবাদ। আবার তিনি একজন স্বতন্ত্র দার্শনিক এ কারণে যে চীনের স্বতন্ত্র বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি তত্ত্ব দাঁড় করিয়েছেন এবং মার্ক্সবাদকে ভিন্ন অবস্থার প্রেক্ষিতে প্রয়োগ করেছেন। আর এটাই কিন্তু আমরা আশা করি, কারণটা হচ্ছে যে তত্ত্ব যে দেশে যেভাবে উপযোগী সেভাবে প্রয়োগ না করলে সেই তত্ত্বটা কখনোই সফলতা লাভ করতে পারে না। কাজেই আমরা তাকে মার্ক্সবাদী দার্শনিক হিসেবে বিবেচনা করে থাকি। আর এই মার্ক্সবাদী আদর্শ ও দর্শনের উপর ভিত্তি করেই তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং সেসবই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এখানে প্রথমে তিনি চীনে জনগণতান্ত্রিক বিপ্লবের কথা বলেন এবং ধীরে ধীরে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, কেননা চীনে প্রথম দিকে পুঁজিবাদই পূর্ণ মাত্রায় বিকশিত হয়নি। তাই প্রথমে পুঁজিবাদকে বিকাশের সুযোগ দেন এবং সাথে সাথে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন। রাজনৈতিক চিন্তাধারা ও কার্যক্রম। মার্ক্সবাদী দর্শনের উপর ভিত্তি করেই
মাওয়ের রাজনৈতিক চিন্তাধারা এবং কার্যক্রম পরিচালিত হয়। 1921 সালে চীনে যখন কমিউনিস্ট পার্টি গঠিত হয়, তারপর হতে তার সুদূরপ্রসারী চিন্তা ও দর্শন ধীরে ধীরে জনগণের কাছে বেশি গ্রহণযোগ্যতা পায়। 1949 সালে তার নেতৃত্বে নয়া গণতান্ত্রিক বিপ্লবের পরও সমাজতন্ত্রের বিকাশে তিনি থেমে থাকেননি। 1976 সালে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সমাজতান্ত্রিক আদর্শের বিকাশে কাজ করেছেন। আমরা সেই ব্যাপারটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখি যে তিনি পার্টির উপরে গুরুত্ব প্রদান করেছেন। 1921 সালের 1 জুলাই চীনে কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই সময় 50 জন কংগ্রেস প্রতিনিধির মধ্যে মাও ছিলেন। লেনিনের মতো মাও সেতুংকে পার্টির উপর গুরুত্ব প্রদান করতে দেখা গেছে। পার্টিকে সমাজতন্ত্র বিকাশের ক্ষেত্রে কর্ণধার হিসেবে মনে করতেন। বিপ্লব সংগঠনের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর উপর গুরুত্ব দিলেও মাও সেতুংয়ের মতে এই সশস্ত্র বাহিনীর নেতৃত্বে থাকবে পার্টি। সমাজতান্ত্রিক আদর্শের প্রাণ হিসেবে পার্টি তত্ত্ব প্রয়োগের মধ্যে ঐক্য গঠনের মাধ্যমে বিপ্লবকে সাফল্যের সাথে পরিচালিত করেছেন। চীনের কমিউনিস্ট পার্টি গ্রামাঞ্চলে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছে, সর্বহারা শ্রেণীকে সংগঠিত করেছে। এরপরে শ্রমজীবী মানুষের মধ্যে একটা রাজনৈতিক চেতনা সৃষ্টি করেছে। এই পার্টি যথাযথ সংগ্রামের মাধ্যমে গণবিপ্লবকে সফল করে শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ গঠন করেছে। পরে পার্টির কারণেই গণতান্ত্রিক সমাজ ধীরে ধীরে সমাজতন্ত্রে রূপান্তরিত হয়েছে। মোট কথা হচ্ছে সকলের অধিকারকে সচেতনভাবে সংরক্ষণের যে মানসিকতা, সেই মানসিকতার ফলে কারো মধ্যে বঞ্চনার অনুভূতি তৈরি না হলে তখনই একটা সমাজতান্ত্রিক আদলে রূপ নেয়। যদিও সেটা আমরা গণতন্ত্র থেকেই শুরু করি না কেন, যে তন্ত্রই আমরা বিশ্বাসী হই না কেন, আমাদের মূল উদ্দেশ্য যদি থাকে সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা, তখন সেই তত্ত্বটি সফলতা লাভ করবে। এরপর আমরা দেখি যুক্ত ফ্রন্ট গঠন। ডক্টর সান ইয়াতসেনের কুমিন্টাং দলের সাথে কমিউনিস্ট পার্টির প্রথম যুক্ত ফ্রন্ট গঠন হয় 1923 সালে। এই ফ্রন্টে যোগ দেয় মূলত কুমিন্টাং দলের সামন্ততন্ত্র ও সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক অবস্থানের কারণে। ফলে আমরা দেখতে পাই যে সর্বশেষে আমার যেটা হয় সেটা হচ্ছে যে চিয়াং কাই শেক দ্বিতীয় যুক্ত ফ্রন্ট গঠন করেন। অর্থাৎ কুমিন্টাং দল বা আমরা চিয়াং কাই শেক যেটাই হোক না কেন, সবাই কিন্তু একটা যুক্ত ফ্রন্ট গঠনের মাধ্যমে একটা তত্ত্বে উপনীত হয় যে সবার জন্য সমান সুযোগ সুবিধা তৈরি করা। লাল ফৌজ গঠন। 1927 সালে মাও সেতুং এবং চৌ এন লাইয়ের নেতৃত্বে লাল ফৌজ বাহিনী গঠিত হয়। চীন হতেই সাম্রাজ্যবাদী ও সামন্তবাদী শক্তির সহ প্রতিক্রিয়াশীল বাহিনীকে পরাস্ত করার জন্য চীনে সমাজতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য এই বাহিনী গঠিত হয়। গেরিলা যুদ্ধের নীতি। কমরেড মাও সেতুং যুদ্ধের ক্ষেত্রে যে গেরিলা যুদ্ধের অনুসরণ করেছেন, ইতিহাসে তা বিরল এবং আজও তার নীতি অনেক সময় যুদ্ধনীতিতে ফলো করা হয় গুরুত্ব সহকারে। এই ঐতিহাসিক লং মার্চ। চীনের কমিউনিস্ট পার্টির মূল অংশ প্রথমে মাও এর নীতি বিরোধী ছিল। তারা ছিল সোভিয়েতপন্থী এবং শহরাঞ্চলে অভ্যুত্থান ঘটানোর পক্ষপাতী, কিন্তু মাওয়ের নির্দেশিত পথ ছিল গ্রামভিত্তিক গেরিলা যুদ্ধের নীতির মাধ্যমে শত্রুকে পরাস্ত করা। কেননা চিয়াং কাই শেক বাহিনী ছিল আধুনিক সমরাস্ত্রে সজ্জিত, তাই তাদের সাথে সম্মুখ যুদ্ধে জয়ী হওয়া মাও সেতুংয়ের জন্য সম্ভব ছিল না। দ্বন্দ্বতত্ত্ব। মার্ক্সবাদে মাও সেতুং দান্দিক বস্তুবাদে বিশ্বাসী ছিলেন। সমাজের ক্ষেত্রে দান্দিকতা নিয়ে তিনি বলেন, চীনা সমাজেও এই দান্দিকতা বা বৈপরীত্য বিদ্যমান, তবে শিল্পায়িত সমাজের মতো এখানকার দ্বন্দ্ব নয়। তার মতে চীনের সামন্ততন্ত্র ও সাম্রাজ্যবাদ এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান, ঠিক তেমনি সমাজে কৃষি ও শিল্পের মধ্যেও রয়েছে। তবে মাওয়ের মতে 1949 সালের আগ পর্যন্ত প্রধান দ্বন্দ্ব ছিল সাম্রাজ্যবাদী এবং সামন্তবাদী শক্তির সাথে
জাতীয়তাবাদী ও প্রোলেতারিয়েতদের সাথে। অর্থাৎ মূল কথা ছিল সাম্রাজ্যবাদী শক্তি এবং সামন্তবাদী শক্তিকে তারা কিন্তু একদিনে দমন করতে পারেন নাই। সেই দীর্ঘদিনের এই দুটি দল বা দুটি শক্তিকে, জাতীয়তাবাদী এবং প্রোলেতারিয়েত, এই দুটো গোষ্ঠীকে লড়াই করতে হয়েছিল। সবশেষে 1949 সালের পর প্রধান দ্বন্দ্ব হয় বুর্জোয়াদের সাথে প্রোলেতারিয়েতের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কিন্তু আজীবন, অর্থাৎ সমগ্র অনেক যে স্থানকাল পাত্রবিশেষ সব দেশেই কিন্তু এটার দ্বন্দ্বটা থাকবেই। কারণ একটা দল চায় সবাইকে শোষণ করে নিজেরা প্রতিপত্তি অর্জন করতে, আরেকটা দল চাচ্ছে প্রোলেতারিয়েত, অর্থাৎ যাদের কিছু নেই, ইন জেনারেল পিপল আর বিশিষ্ট পিপল, এদের মধ্যে স্বার্থের দ্বন্দ্বটা অহরহই চলতে থাকবে। অব্যাহত বিপ্লব বা শ্রেণীর সংগ্রাম তত্ত্ব। মাও সেতুংয়ের মতে প্রত্যেকটি সমাজেই দুটি প্রধান শ্রেণী দ্বন্দ্ব অবস্থায় থাকে, যেটা আমি একটু আগে বলেছি দ্বন্দ্বতত্ত্বে। গ্রাম দিয়ে শহর ঘেরাও নীতি। চীনের কমিউনিস্ট পার্টি প্রথম দিকে শহরকেন্দ্রিক অভিযান পরিচালনা এবং শহরেই চিয়াং বাহিনীর বিরুদ্ধে অভ্যুত্থানের চিন্তা করেছিল। তখন মাও সেতুংয়ের গ্রামভিত্তিক সংগঠন গড়ে তোলার দিকে গুরুত্ব দেয়নি, কিন্তু এক্ষেত্রে বারবার পরাজয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে শেষ পর্যন্ত কমিউনিস্ট পার্টি মাও সেতুংয়ের নেতৃত্ব মেনে নেয়। কারণ এটাই কিন্তু খুব স্বাভাবিক, গ্রাম দিয়ে শহরকে ঘেরাও করা কিন্তু সহজ, কিন্তু শহর দিয়ে কিন্তু গ্রামকে ঘেরাও করা সহজ না। কারণ আমরা জানি গ্রামের বিস্তৃতি শহরের চাইতে অনেক বেশি। ক্ষমতা তত্ত্ব। জনগণের একনায়কত্ব প্রতিষ্ঠা মাও সেতুংয়ের মতে এমনি হবে না, তার জন্য প্রয়োজন বল প্রয়োগ তত্ত্ব। অর্থাৎ যে কোনো নীতিমালা, যে কোনো আদর্শকে প্রতিষ্ঠা করা কিন্তু মুখের কথায় হয় না, সেজন্য চাই ক্ষমতার প্রয়োগ। কৃষকদের প্রতি গুরুত্ব। মার্ক্সবার্গ শ্রমিক শ্রেণীর উপরে বিপ্লব সংগঠনের গুরুত্ব অর্পিত হয়েছে, শ্রমিক শ্রেণীর নেতৃত্বের কথা বলা হয়েছে, তাই সেই প্রেক্ষিতে কৃষকদের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। জনগণতান্ত্রিক একনায়কতন্ত্র। মাও সেতুং তার রাষ্ট্র ব্যবস্থার চরিত্রের প্রয়োজনেই নির্ধারণ করেন জনগণের একনায়কত্ব, অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস। এই প্রেক্ষিতেই তিনি তার বিপ্লবকে এনলাইটেড করেন। নয়া গণতান্ত্রিক বিপ্লব। 1949 সালে মাওয়ের নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয় তা সমাজতান্ত্রিক বিপ্লব ছিল না, তা ছিল নয়া গণতান্ত্রিক বিপ্লব। মাও সেতুংয়ের মতে চীনে যেহেতু পুঁজিবাদ পূর্ণভাবে বিকশিত হয় নাই, সামন্তবাদের অস্তিত্ব বিদ্যমান রয়েছে, সেহেতু এখানে সরাসরি সমাজতান্ত্রিক বিপ্লব সম্ভব নয়। সংবিধান প্রণয়ন। 1949 সাল থেকে 1954 সাল পর্যন্ত চীনে পরামর্শদাতা সম্মেলন গঠনের মাধ্যমে দেশ পরিচালিত হয়। 54 সালে প্রথম সংবিধান প্রণয়ন করা হয়। শত ফুল ফুটুক। 1956 সালের দিকে চীনের পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি বদলে যায়। দেশের অভ্যন্তরে প্রতিক্রিয়াশীল শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। তারা মাও সেতুংয়ের চিন্তা সমালোচনা করতে উদ্ধত হয়। তখন প্রশ্ন আসে তাদের কিভাবে দমন করা যায়। মাও তখন উৎপীড়নমূলক নীতি গ্রহণ না করে বরং মতামত প্রকাশের স্বাধীনতা দেন, তাতে করে তার মতে আসল সত্য বের হয়ে আসবে। এই জন্য তিনি শত ফুল ফুটুক, শত রকমের মতবাদ পরস্পরের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হোক, এই নীতি অনুসরণে সবাইকে উদ্বুদ্ধ করেন। তো আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের এরপরে আমি আলোচনা করব যে মাওবাদ থেকে বর্তমানে চীনের যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলো কি, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে পরের ক্লাসে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো